আচ্ছা, আমাদের আর্থিক ভাগ্য কি আগে থেকেই ঠিক করা থাকে? মানে আমাদের ব্রেনের ভেতরেই কি সব লেখা থাকে? কিছু খুব জনপ্রিয় বই কিন্তু বলে, হ্যাঁ, ব্যাপারটা সেরকমই। কিন্তু বিজ্ঞান কি বলছে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি টাকা পয়সা নিয়ে আমাদের সিদ্ধান্তের পেছনে আসলে কি কাজ করে। আমরা তো সবাই কমবেশি কঠোর পরিশ্রম করি, তাই না? কিন্তু খেয়াল করে দেখেছেন কেন কেউ কেউ খুব সহজেই ধনী হয়ে যায় আর বাকিরা পারে না? একটা ইন্টারেস্টিং ধারণা হলো এর উত্তরটা হয়তো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নেই, আছে আমাদের মস্তিষ্কের ভেতরের কোডিংয়ে। চলুন এই ধারণাটাই আজ একটু কাটাছেড়া করে দেখা যাক। তো প্রথম যে ধারণাটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিনান্সিয়াল ব্লুপ্রিন্ট। ভাবুন তো, এটা যেন আমাদের আর্থিক জীবনের জন্য একটা অদৃশ্য স্ক্রিপ্ট। সিক্রেটস অফ দ্য মিলিয়নের মাইন্ড বইটা বলছে এই স্ক্রিপ্টটাই নাকি ঠিক করে দেয় যে কে ধনী হবে আর কে সারা জীবন টাকার পেছনে ছুটবে। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার মূল ভিত্তি। সূত্রটা খেয়াল করুন। আমাদের প্রোগ্রামিং বা পি আমাদের চিন্তা বা টি তৈরি করে, সেই চিন্তা থেকে আসে অনুভূতি বা এফ, আর অনুভূতি আমাদের কাজ বা এ কে চালায়। সবশেষে সেই কাজ থেকেই আসে আমাদের ফলাফল বা আর। তার মানে কি দাঁড়ালো? ফলাফল বদলাতে হলে একদম মূলে যেতে হবে, মানে আমাদের প্রোগ্রামিংয়ে হাত দিতে হবে। প্রশ্ন হল, এই প্রোগ্রামিংটা আসে কোথা থেকে? মূলত তিনটে জায়গা থেকে। ছোটবেলায় আমরা যা শুনেছি, যেমন ধরুন টাকা নিয়ে বেশি কথা বলা ভালো না, যা আমরা দেখেছি, যেমন বাবা মাকে হয়তো সবসময় ধার দেনা নিয়ে চিন্তায় থাকতে দেখা, আর আমাদের নিজেদের অভিজ্ঞতা, যেমন প্রথমবার নিজের জমানো টাকা হারিয়ে ফেলার কষ্টটা। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের অবচেতন মনে টাকার স্ক্রিপ্টটা তৈরি হয়ে যায়। আচ্ছা, চলুন এবার এই মানসিক প্রোগ্রামিংয়ের ধারণাটাকে সেলফ হেল্প বইয়ের পাতা থেকে বের করে একটু বিজ্ঞানের জগতে নিয়ে যাই। বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণগত অর্থনীতি ঠিক এই বিষয়টা নিয়েই গবেষণা করে, আমাদের মস্তিষ্কের এইসব লুকানো পক্ষপাতগুলো। বিজ্ঞানের ভাষায় এই প্রোগ্রামিংকে বলা হয় কগনিটিভ বায়াস। সোজা কথায় এগুলো হলো আমাদের মস্তিষ্কের কিছু শর্টকাট, যা অনেক সময় আমাদের ভুল পথে নিয়ে যায়। ব্যাপারটা অনেকটা কম্পিউটারে বিল্ট ইন বাগের মতো, যা আমাদের ঠিকঠাক আর্থিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এর একটা দারুণ উদাহরণ হল লস অভারশন। রিসার্চে দেখা গেছে ১,০০০ টাকা হারানোর কষ্ট ১,০০০ টাকা পাওয়ার আনন্দের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি শক্তিশালী। আর ঠিক এই কারণে অনেকে ভালো সুযোগ থাকা সত্ত্বেও ঝুঁকি নিতে ভয় পায়, পাছে যা আছে সেটাও না চলে যায়। এরপর আসে ওভার কনফিডেন্স, মানে নিজের ক্ষমতার উপর একটু বেশি ভরসা। যেমন কোনো বিনিয়োগকারী হয়তো ভাবেন যে তিনি বাজারের বাকি সবার চেয়ে ভালো স্টক বেছে নিতে পারেন। এর ফলে কি হয়? তারা ঘন ঘন শেয়ার কেনাবেচা করতে থাকেন, আর দিন শেষে দেখা যায় লাভের চেয়ে ব্রোকারেজই বেশি গেছে। আর ৩ নম্বরটা হলো হার্ড বিহেভিয়ার, বা যাকে বলে ভেড়ার পালের মতো আচরণ। যখন সবাই একটা নির্দিষ্ট স্টকের পেছনে ছুটছে, তখন নিজেরাও কোনো প্রশ্ন না করে সেদিকেই দৌড়ানো। ক্রিপ্টোকারেন্সির মারাত্মক উত্থান পতন এর একটা জ্বলজ্বন্ত উদাহরণ, যা বাজারের অস্থিরতাকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। তাহলে কি আমরা আমাদের এই প্রোগ্রামিং বা বায়াসের কাছে পুরোপুরি অসহায়? একদমই না। সেলফ হেল্প বইগুলো বলে যে এই ব্লুপ্রিন্টকে হ্যাক করা সম্ভব। চলুন দেখি সফল মানুষরা আসলে কিভাবে একটু অন্যভাবে চিন্তা করেন। সবচেয়ে বড় পার্থক্যটা হল দায়িত্ববোধ নিয়ে। ধনী মানসিকতার মানুষ বিশ্বাস করে আমি আমার জীবনের চালক, মানে তারা নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখে। অন্যদিকে গরিব মানসিকতা ভাবে আমার কপালে যা আছে তাই হচ্ছে, অর্থাৎ তারা নিজেদেরকে পরিস্থিতির শিকার মনে করে। দ্বিতীয় পরিবর্তনটা হলো ফোকাসে। ধনী মানসিকতা সবসময় সুযোগ খোঁজে, তারা ভাবে কি লাভ হতে পারে। আর গরিব মানসিকতা ফোকাস করে বাধার উপর, তারা সম্ভাব্য ক্ষতির ভয়েই এগোতে পারে না। তৃতীয়ত, ভয়ের সাথে তাদের সম্পর্কটা একদম অন্যরকম। সফল ব্যক্তিরাও ভয় পায়, এমন নয় যে তারা নির্ভীক, কিন্তু তারা ভয়কে তাদের পথ আটকাতে দেয় না। তারা জেনে শুনে নিজেদের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে, কারণ তারা জানে যে আসল উন্নতিটা ওই গণ্ডির বাইরেই অপেক্ষা করছে। এই স্লাইডের উদ্ধৃতিটি পুরো ধারণাটাকে এক কথায় বলে দিচ্ছে। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপিতে একে বলা হয় মডেলিং, মানে সফল ব্যক্তিরা কিভাবে চিন্তা করেন, কিভাবে কাজ করেন সেটা দেখে দেখে অনুকরণ করা। এভাবে নিজের ব্রেইনকে নতুন করে প্রোগ্রাম করা সম্ভব।
আমরা এতক্ষণ মানসিকতার শক্তি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হল আর্থিক সাফল্যে মানসিকতাই কি একমাত্র চালিকা শক্তি, নাকি গল্পের আরও একটা পিঠ আছে? চলুন এবার কিছু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিও দেখা যাক। রেডিটের একটা আলোচনায় একজন ব্যবহারকারী যেমনটা বলেছেন, এই ধরনের দর্শনগুলো আসলে সুন্দর করে সাজানো গোছানো কিছু সাধারণ জ্ঞানের কথা। আর এগুলো এমনভাবে বলা হয় যা গরিব মানুষদেরকেই তাদের পরিস্থিতির জন্য দায়ী করে, তাদের পরোক্ষভাবে ছোট করে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কোনটা আগে আসে, মানসিকতা নাকি টাকা? এই মন্তব্যটি ঠিক সেই প্রশ্নটাই তুলেছে। আমরা হয়তো কারণ আর ফলাফলকে গুলিয়ে ফেলছি। ব্যাপারটা এমনও তো হতে পারে যে ইতিবাচক মানসিকতার কারণে কেউ ধনী হয় না, বরং টাকা আছে বলেই তারা ইতিবাচক থাকতে পারে, সুযোগ খুঁজতে পারে, কারণ তাদের দুশ্চিন্তাটাই কম। এই সমালোচনার একটা একাডেমিক নামও আছে, সার্ভাইভারশিপ বায়াস। এর মানে হল, আমরা শুধু সেই সব মানুষের গল্প শুনি যারা শেষ পর্যন্ত সফল হয়েছে, কিন্তু একই মানসিকতা নিয়েও যে হাজার হাজার মানুষ ব্যর্থ হয়েছে, তাদের গল্প তো আমাদের কানে এসে পৌঁছায় না, তারা তো অদৃশ্য। আর ঠিক এই কারণে আমাদের পুরো ছবিটা দেখতে হবে। শুধু মানসিকতা তত্ত্বটা প্রায়শই ভাগ্য, পারিবারিক সূত্রে পাওয়া টাকা, প্রভাবশালী মহলে চেনা জানা বা দেশের অর্থনৈতিক অবস্থার মতো বিশাল বিষয়গুলোকে এড়িয়ে যায়। সত্যি বলতে এগুলোকে বাদ দিয়ে সাফল্যের গল্প বলাটা কিছুটা অসম্পূর্ণই থেকে যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় দাঁড়ালাম? আর্থিক সাফল্য কি শুধুই একটা মাইন্ড গেম যা যে কেউ শিখতে পারে, নাকি এটা অনেকটাই ভাগ্য আর সুযোগের ফসল? হয়তো আসল উত্তরটা হলো, আমাদের মানসিকতা হলো গাড়ির ইঞ্জিনের মতো, কিন্তু আমরা কোন রাস্তা থেকে যাত্রা শুরু করছি সেটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। বিষয়টা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।